রানী রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। রানী কি বলবে ভেবে পাচ্ছে না, তার মুখের কথা হারিয়ে গেছে, বিশ্বাস করতেই পারছে না এটাই তার সেই রাজ। রানী চোখ বড় বড় করে রাজকে দেখে। রাজ তার সামনে দাঁড়িয়ে আছে, তার থেকেও বেশ লম্বা চড়া একটা মানুষ। টাওয়াল পেঁচিয়ে দিব্যি তার সামনে দাঁড়িয়ে আছে। জিম বডি, চুলে সদ্য গোসল করার জন্য পানি টুপটুপ করে পড়ছে, চুলগুলো সামনে এলোমেলো হয়ে আছে, বুকের ওপর দানা দানা পানি লেগে আছে। গোলাপি ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি, ঘোর লাগানো চোখে তার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছো না আমায়? আপনি? আই অ্যাম রাজ। ইয়েস, আই এম রাজ চৌধুরী। আর এটা 100% ঠিক নয়, সঠিক। রানী অবাক চোখ নিয়ে রাজের খুব কাছে যায়, পা থেকে মাথা অবধি একবার দেখে নেয়। আপনি সত্যি রাজ চৌধুরী? রাজ মুচকি হেসে রানীর হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। লক অন করে তাকে নিয়ে একটা রুমে যায়। রুমটার মাঝে শুধু ইয়া বড় বড় ছবি। রাজ রানীকে নিয়ে খুব বড় একটা ছবির সামনে দাঁড় করায়। রানীর দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে পর্দাটা সরিয়ে দেয়। রানী অবাক হয়ে দেখছে প্রিন্টিং করা রাজের ছবি, যেখানে রাজ নিশাভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। সাদা একটা শার্ট গায়ে দেওয়া। রানী ছানা বড়া চোখ নিয়ে ড্যাব ড্যাব করে দেখছে। নিচে কোটা কোটা অক্ষরে লেখা রাজ চৌধুরী। সারা ঘরে এমন অনেক ছবি, রাজের এক একটা ছবির দিকে যে কেউ এভাবেই তাকিয়ে থাকবে। এগুলো আমার বাবাকে এঁকে দিয়েছিলে। জন্মের কয়েক বছর পর মা মারা যায়। বাবা সবটা দিয়ে আমায় মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে। আমেনা আন্টি আমায় লালন পালন করেছে। বাবাও সেই আমাকে একা করে 2 বছর আগে চলে গেল। এই পেইন্টিংগুলো 3-4 বছরের আগের। বাবা যখন জানলেন ছবি আঁকা মহাপাপ, সেদিন থেকে ছেড়ে দিয়েছিলেন। আর সেদিন এই ছবিটা পেইন্ট করা শেষ করেছিল। রানী মোহ নিয়ে এক একটা ছবি ঘুরে ঘুরে দেখছে, আর ছবির মাঝে হাত বুলিয়ে দিচ্ছে। কি নিখুঁত অঙ্কন, শিল্পকৌশল চুয়ে চুয়ে পড়ছে। রাজ আলতো হাতে রানীকে টেনে নিয়ে নিজের বেডরুমে নিয়ে গেল। রানী শুধু রাজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে, তার চোখের চাহনি রাজের দিকে স্থির। তাকে নিয়ে রাজ নিজের রুমে গেল। ওয়ালেট থেকে আইডি কার্ডটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, জাস্ট এটা দেখো মাই কুইন। রাজের হাত থেকে রানী আইডি কার্ডটা নেয়। সেখানে দেখতে পায় রাজের ছবি আর নামের জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা রাজ চৌধুরী। তার মানে এই মানুষটা সত্যি সত্যি রাজ, তার সে আকাঙ্ক্ষিত রাজ। তার এখন কি রিয়েক্ট করা উচিত সেটা রানী বুঝতে পারছে না। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে বারবার রাজকে দেখছে। রানীর এই পরিস্থিতি দেখে রাজ মিটিমিটি হাসে, তারপর বলতে থাকে, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে তো, আমি এত বড় একজন বিজনেসম্যান হওয়ার পরেও কলেজের শিক্ষক কিভাবে হলাম, কলেজেই কেন গেলাম, আর তোমার সাথেই কেন আসতে থাকতাম। এই তো। রানী চোখের পাতা ফেলতে ফেলতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। হ্যাঁ, আমি একজন টপ বিজনেসম্যান, বাট নট আ টিচার। আমি আসলে প্রফেসর হিসেবে যুক্ত ছিলাম না তোমার কলেজে। আমি প্রিন্সিপালের সাথে শুধু চুক্তি করেছিলাম, দেশের সব স্কুল কলেজে আমি টাকা দিই, তোমাদের কলেজেও দিই। সেই জন্য প্রিন্সিপাল রাজি হয় আমার শর্তে। আর সব থেকে বড় কথা, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি অনেক কিছুই দিতে পারি নিজ থেকে। কিছু টিপস তোমার দিলে তা ফিউচারে কাজে আসবে তোমাদের। সেই জন্য আমি জাস্ট কিছুদিনের জন্য তোমাদের কলেজে গিয়েছিলাম, আর তোমাদের নিউ প্রফেসর হিসেবে পরিচিত ছিলাম। রাজের কথা শুনে রানী রাজের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাজ এতক্ষণ রানীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। এবার সে অন্যদিকে মুখ ফিরিয়ে একটু দূরে গিয়ে বলে, এখন মনে মনে ভাবছো আমি কেন এমনটা করলাম, কেন ওই কলেজে পরিচয় গোপন করে গেলাম? এই তো। রানী কিছুই বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রাজের কথার উপর না বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে সে। রাজ নিচেই আবার বলা শুরু করে, আসলে আমি তোমাকে ঠিক আগেই দেখেছিলাম। হ্যাঁ, আমার মনে তুমি অনেক আগেই জায়গা করে নিয়েছিলে। তোমাদের কলেজে গেলাম মাত্র 1 মাস হয়েছে, কিন্তু তুমি আমার মনে জায়গা করে নিয়েছিলে আরও 3 মাস আগে। হ্যাঁ, 3 মাস আগে তোমায় আমি প্রথম দেখেছিলাম একটা বাচ্চাদের স্কুলে। তুমি তখন তাদের চকলেট দিচ্ছিলে, তাদের সাথে খেলছিলে, নাচানাচি করছিলে। তখন তুমি নিজের মাঝে ছিলে না, তোমার মাঝে বাচ্চামি একটা সত্তা দেখা গিয়েছিল, আর সেটাই আমার মনটা কেড়ে নেয়। আমি তখন সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম। হঠাৎ এরকম দৃশ্য দেখে আমার চোখ সেখানে আটকে যায়, তোমাকে মনের পিঞ্জরে আটকে নেই। চেয়েছিলাম তোমার সামনে যাব, কিন্তু সেদিন আর কি জন্য যেন পারিনি। রাজ রানীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, ইউনো, তোমার কারণে আমি খুব বড় একটা ডিল মিস করছিলাম। রানী তখন রাজের দিকে চোখ আরো বড় বড় করে তাকিয়ে রইল, যেন এই তার চোখ বের হয়ে এলো। রাজ নিজের বেলকনিতে চলে গেল, আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন তোমাকে দেখতে দেখতে তোমার মাঝে হারিয়ে যেতে যেতে আমি এত ইম্পর্টেন্ট একটা মিটিং
মিস করেছি, যার কারণে ডিলটা হলো না। অথচ আমাদের জন্য ডিলটা দরকার ছিল। বিশ্বাস করো, এত কষ্ট করলাম ডিলটার কারণে, বাট সেটা হলো না। তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ বা কষ্ট লাগেনি। সে রাতটা তোমার ছবি চোখে নিয়েই কেটেছে আমার। মনে মনে তোমাকে মনের রানী করব ভেবে নিয়েছিলাম। তোমার ছবি তুলেছিলাম, যার জন্য তোমাকে খুঁজতে আমার একদিনও সময় লাগেনি। আমি আমার গ্যাংয়ের সবচেয়ে কাছের মানুষটাকে তোমার ছবিটা পাঠিয়ে দিই, তারা তোমার ডিটেলস আমাকে এনে দেয়। রাজে প্রতিটা কথা রানীর দম বন্ধ হওয়ার উপক্রম করছিল। নিঃশ্বাস নেওয়ার জন্য দায় হয়ে উঠেছিল। ক্রমশ দম আটকে আসছিল রানীর। তখন থেকে আমি তোমায় নজরবন্দি করে রাখি। বলতে গেলে তুমি কখন কী করছো, কোথায় যাচ্ছ, তার সব খবর আমি রাখতাম। তা দুদিন পর আরেকটা ডিলের কারণে আমি আমেরিকা চলে যেতে হয়। সেখানে প্রায় 25 দিনের মতো ছিলাম আমি। কিন্তু একটা সময়, একটা মুহূর্ত ছিল না তুমি আমার চোখের আড়াল হয়েছ। ঠিক কীভাবে ওই সময় আমি এই ডিলটা সামলেছি আমি জানি না। এত বড় বড় কাজ করে আমি কখনো নার্ভাস ফিল করিনি, কিন্তু তুমি মনে থাকায় অনেকটা নার্ভাস ছিলাম। পরে তোমার কথা ভেবেই মনে শক্তি নিয়েছিলাম। ভেবেছি ডিলটা হয়ে গেলেই তোমার সামনে যাব। তুমি আমার লাইফে হয়তো একটা আলো, তাই ডিলটা পেয়ে গেলাম। তোমার কারণে যেটা হারিয়েছিলাম তার থেকেও বড় ছিল এই ডিলটা। ডিল হওয়ার পরের দিন আমি চলে এলাম। ততদিনে আমি জেনে গিয়েছিলাম রাজ অন্তত প্রাণপণ তুমি। তাই আমি আমার পরিচয় লুকিয়ে তোমার কলেজে গেলাম। যেহেতু তুমি আমায় দেখোনি, ততদিনে আমি জেনে গিয়েছিলাম লোক মুখে আমার নাম শুনে রাগি তুমি আমাদের প্রাণ হারিয়েছ। রাজ একটা নিঃশ্বাস নিয়ে আবার বলে, হ্যাঁ রিক, মাফিকে আমিই মেরেছিলাম। আমার একটা গ্যাং আছে, আর সেই গ্যাংয়ের গ্যাংস্টার আমি। আমার গ্যাংটা কোনো খারাপ কাজ করে না, বরং অসহায় মানুষদের সাহায্য করে। তার জন্য যত টাকা লাগে আমি পে করি, কারণ এত এত সম্পদ আমাদের বেবির কেন, তার ছেলে মেয়েদেরও লাগবে না। রাজের এই কথা শুনে রানী ভীষণ লজ্জা পায়। গাল লাল হয়ে ওঠে। রাজ তার দিকে তাকে মুচকি হেসে চোখ টিপ দেয়। রানী লজ্জায় মাথা নিচু করে নেয়। রাজ বলে, এই কারণে আমি আমার প্রাইভেসি বজায় রাখতাম। কখনো কোনো ক্যামেরার সামনে যেতাম না। মিডিয়ার সামনে যেতে আমার মোটেও ভালো লাগতো না। আড়াল থেকে আমি আর আমার গ্যাং সবাইকে হেল্প করি। আমাকে অনেক সময় অনেক বাজে লোকের সামনে যেতে হয়, অনেক লোকের সাথে মারামারি যেতে হয়। আমাকে চেনা থাকলে অনেক প্রবলেমে পড়তে পারে, তাই নিজেকে আড়ালে রাখি। তোমার কাছেও আড়াল রেখেছিলাম, কিন্তু তুমি সেই আমার পিছু নিয়ে চলে এলে এখন অবধি। যে আমি রাজকে এত বড় বড় মানুষ হাতের নাগাল পাইনি, সেই আমি রাজকে না একটা পিচ্ছির সামনে। রাজ রানীর দিকে ফিরে মুচকি হাসে। রানী তো লজ্জায় লাল হয়ে আছে। রাজ মুচকি হেসে তার সামনে যায়। ময়লায় তো পুরো ড্রেস শেষ করে দিয়েছ। আলমারি থেকে আমার একটা শার্ট আছে, আর একটা ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে নাও। কাপড়গুলো আমাকে দিও, আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে দিব। রানী যে কি বলবে না বলবে ভেবে পায় না। এমন লোকও দুনিয়ার বুকে আছে ভেবে রানী খুব অবাক হয়। ঢোক গিলে এই লোক কিনা তাকে আগে থেকেই, তার আকাঙ্ক্ষিত লোকটাই নাকি তাকে ভালোবাসে। রানী এই অবস্থায় রাজের সামনে থাকতে ইতস্তত বোধ করছে। তাই না পেরে সে আলমারির কাছে যায়। কি নেবে ভেবে পায় না। রাজ তার কাছে যায়। আলমারি থেকে সাদা একটা শার্ট আর একটা ট্রাউজার বের করে দেয়। রানী সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। রাজের সামনে থাকলে বুঝি সে মরেই যাবে দমাটকে। যেমন অবাক হচ্ছে তেমনি লজ্জা পাচ্ছে। লজ্জায় যেন লজ্জাবতী রানীর মরণ মুখে উপনীত হয়ে যাবে। এই বুঝি দমটা রাজের সামনেই বের হয়ে যাবে। ঘর যেমন বিশাল ও আশ্রমও তেমনি। রানী বিড়বিড় করে বলে, লোকটার ওয়াশরুমে এত জায়গা লাগে, এই জায়গায় কি করে যে এত বড় লাগে? এটা তো আমার শোয়ার রুমের মতো। হায় মাবুদ, আল্লাহ জানে এখানে উনি শুয়ে টুয়ে থাকে নাকি। রানী ঠোঁট উল্টিয়ে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নেয়। তারপর রাজের দেওয়া জামা কাপড় পরে। রানী খুব অবাক হয় যে মানুষটার জন্য আল্লাহর কাছে এত দোয়া করলো, সে আজ নাকি তার জামা গায়ে জড়ালো। বিষয়টাই রানীর খুব অবাক হয়। রানীর চুল এলোমেলো, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রাজ এতক্ষণে প্যান্ট আর কালো একটা শার্ট পরে নিয়েছে, হাতগুলো হোল্ড করা, চুলগুলো উপরে তুলে রেখেছে হাত দিয়ে, সেই লাগছে। রানী ওয়াশরুম থেকে এসে ব্যালকনিতে যায়। রাজ বিছানা ছেড়ে উঠে সেখানে যায়। রাজের সাদা ঢিলে শার্ট আর ট্রাউজার, তার উপর ভেজা চুলে টপ টপ করে পানিতে। রানীকে বলার বাহিরে লাগছে। হুট করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে রাজ। Will you marry me, my little queen? রানী হাঁ করে আছে, চোখের পাতাও ফেলছে না। সে মানুষটার সাথে বিয়ে না হলে ভেবেছে সে কোনোদিন বিয়েই করবে না। সে মানুষটা তাকে নাকি বিয়ে করার জন্য প্রপোজাল দিচ্ছে। রানীর চোখ খুলে টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাজ উঠে বলে, দুনিয়াতে রাজের জন্যই আল্লাহ হয়তো তোমায় পাঠিয়েছে। আল্লাহ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। রানী অবাক হয়ে রাজকে দেখছে। ওয়েট করো, কফি বানিয়ে আনি।
এই বলে রাত চলে যায়। রানী সেখানে দাঁড়িয়ে কান্না করে, খুশির কান্না। আকাশের দিকে তাকিয়ে ফ্যাল করে কান্না করছে। আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করেছে। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় সব। রানী মনে মনে ঠিক করে নেয় আর বেপর্দা চলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য বাকি জীবনটা পার করতে হবে। ততক্ষণে রাত চলে এসেছে। দুজনে কফি খাচ্ছে নীরবে, কেউ কথা বলছে না। দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব অবস্থান করছে। আকাশের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে। রাজ বলে ওঠে, মাই লিটল কুইন, আর কিছুদিন পর না হয় আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে যাব। এই কথা শুনে রানী বিষম খায়, কাশতে থাকে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, আরে ওকে রানী, পানি দিই? না না, লাগবে না। শিওর? দুজন আবার কফি খেতে থাকে। সাইদুল হয়তো খাবার নিয়ে এসেছে, তুমি ওয়েট করো, আমি আসছি। রাজ কফির মগগুলো নিয়ে চলে যায়। একটু পর চেতে করে খাবার নিয়ে আসে, বলে এইগুলো খেয়ে নাও, আমি নিচে আছি। আর ওখানে তোমার ড্রেস রাখা আছে, রেডি হয়ে নাও, বাসায় দিয়ে আসবো গিয়ে। রাজ আর কথা না বাড়িয়ে চলে যায়। সে থাকলে হয়তো রানীর অসুবিধা হবে, তাই নিজেকে সামলে চলে গিয়েছে। রানী ভাবতে থাকে, লোকটা অবাকের শেষ সীমানায়। এত মানুষ দুনিয়ায় দিয়েছো, আল্লাহ তোমার সৃষ্টি কত অদ্ভুত। ওনার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে একা একটা মেয়েকে পেয়ে অনেক কিছুই করতে পারতো, কিন্তু উনি, আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া। রানী খাবার খেয়ে ড্রেস পরে নিচে যায়। রাজ তখন ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিল। আর ইউ রেডি? ওকে, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। রাজ হাত ধুয়ে ওপর থেকে চাবিটা নিয়ে এলো। তারপর দুজনে বেরিয়ে গেল। রানী সিট বেল্ট না লাগিয়ে বসে আছে। আমাকে মারতে চাইছো নাকি অকালে? রাজের কথায় রানী অবাক হয়ে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। রাজ বলল, সিট বেল্ট না লাগালে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, আর তোমার সামান্য কিছু হয়ে গেলেও এই রাজ বাঁচবে না। রাজ নিজেই একটু এগিয়ে রানীর সিট বেল্ট টেনে আনে, লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রানী জানালার বাহিরে মুখ নিয়ে ভাবতে থাকে, আল্লাহ লোকটাকে এতটা ভালো কেন বানিয়ে দিয়েছো তুমি? লোকটা এতটা আকর্ষণীয় কেন? রানী রাজের দিকে তাকিয়ে বলে, আমাকে শপিং মলের সামনে নামিয়ে দিবেন? রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকিয়ে বলে, ওকে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না না, লাগবে না। সু, চুপ একদম। রাজ চৌধুরী হবু বউয়ের প্রোটেকশনের একটা ব্যাপার আছে না? রাজ রানীর দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে মুচকি হাসে। রানী লজ্জায় মাথা নিচু করে নেয়, তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। রাজমলের সামনে গাড়ি থামায়। রানী থেমে যায়। তুমি এখানেই দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসছি। রাজ গাড়িটা পার্ক করে এসে দেখে রানী সেখানেই দাঁড়িয়ে আছে। রাজ গিয়ে বলে, চলো। কি হলো? আমি ফুচকা খাবো। হোয়াট? হুম। আমার নোংরা খাবার খেতে হবে না, দেখা যাবে পেটের অসুখের কারণে বিছানা ছেড়ে উঠতেই পারবে না। না, এমন কিছুই হবে না, আমি অনেক খাই। আর খেতে হবে না, চলো। আপনি যান, আমি খেয়ে আসছি। কি? আমি ফুচকা খাবো। তার মানে তুমি খাবেই? আপনিও চলুন না, অনেক মজার। ওকে, যাও। রাজ রানী দুজনে সেখানে যায়। রানী এক প্লেট ফুচকা হাতে নেয়। রাজকে বললেও সে এসব খাবে না, তাই রানী খাওয়া শুরু করে। আপনিও নিন না একটা। না, আমি তোমার মতো পচা খাবার খাই না, তুমিই খাও। মোটেও তা নয়, আপনি খান, দেখবেন আপনারও ভালো লাগবে। রানীর জোরাজুরিতে রাজ একটা মুখে দেয়। সে কি ঝাল! সে একদম ঝাল খেতে পারে না। ঝালে চোখ লাল হয়ে আছে, হোহা করছে ঝালের কারণে। রাজকে দেখে রানীর ভয় হয়, না জানি কোনো বকা দেয় এখন। দোকানদার পানি দিলে রাজ সে পানি খায় না, তাড়াতাড়ি গাড়ির কাছে যায়। সেখান থেকে 1 বোতল পানি অর্ধেক খেয়ে ফেলছে, তবুও ঝাল কমে না। পানি খেতে খেতে রাজ রানীর দিকে তাকায়। মেয়েটা মনের আনন্দে 1 প্লেট ফুচকা শেষ করে আরেক প্লেট হাতে নিল। ঝালে শিশি করছে, তবুও মন খুলে খেয়েই চলেছে। রাত ঝালের কথা ভুলে রানীর দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছে এই ঝাল কাটাতে রানীর ওই প্রসারিত ঠোঁট আঁকড়ে নিতে, কিন্তু তা অসম্ভব এখন। রাজ মুচকি হেসে রানীর কাছে যায়। রাজ 1000 টাকার নোট দিয়ে দোকানদারকে দিল। সে তো নিতে নারাজ হয়। রাজ তার কাঁধে হাত রেখে বলে, ভাই, এই ফুচকা যে কত মেয়ের পছন্দ তা তুমি জানো? কত মানুষকে তুমি এটার দ্বারা খুশি করো বলো তো? সেটা তুমি নিজেও জানো না। বিশ্বাস করো, আমি মন থেকে খুশি হয়ে এটা দিলাম তোমায়, কারণ তুমি আমার কুইনকে খুশি করছো। রাখো। দোকানদার খুশি মনে টাকাটা নেয়, আর রানী অবাক হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে। তারপর দুজনে মিলে মলের ভেতরে গেল। রানী বোরখার দোকানে গেল।
এত দেখেও কালো ভালো বোরখা পাচ্ছে না। রানী, তুমি পর্দা করবে? এখন থেকে সত্যিই তুমি বোরখা পরে নিজেকে ঢেকে রাখবে? রানী হ্যাঁ সূচক মাথা নাড়ে। রাজ খুব খুশি হয়, রানীর হাত ধরে বলে। কাম দেয়ার। রাজ রানীকে নিয়ে উপরে ওঠে। সে যেতেই দোকানের সব লোক দাঁড়িয়ে পড়ে। রাজের যা লাগে এই দোকান থেকেই নেয়। বাকি কাস্টমারদের একটু পরে আসছে বলে দোকানদার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি লাগবে বলুন। রাজ কিছু না বলে দেখছিল আশপাশ তাকিয়ে। রাজের এমন কাণ্ডে রানী একটু অবাক হয়। দোকানদার বলে ওঠে, স্যার ম্যাডাম নাকি? রাজ মুচকি হেসে জবাব দেয়, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার কার জন্য লাগবে, আপনার নাকি ম্যামের? ম্যামের জন্য খুব ভালো বোরখা বের করো। ওকে স্যার। দোকানদার ভালো ভালো সব বোরখা রানীর সামনে রাখে। রানী বোরখা দেখছে। রাজ 3টা কালো বোরখা হাতে নিল। তারপর একটা নেয় অনেক রঙের মিশ্রণের, আর একটা সাদার মাঝে ছোট ছোট হালকা সবুজ রঙের ফুল সাথে লতা পাতা আর মেরুন মিশ্রণের বোরখা নিল। দোকানদারের কাছে এগিয়ে দিয়ে বলল, এগুলো প্যাক করে দিন। রানী এত বোরখা দেখে অবাক হয়ে রাজকে বলে। এত বোরকা? আমি এত বোরকা নিব? রাজ গরম চোখে রানীর দিকে তাকায়। তারপর রানী ঠোঁট ফুলিয়ে আর কিছু বলে না। রাজ অনেকগুলো স্কার্ফ, হিজার আর খিমা প্যাক করতে বলে। তারপর রানীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, যখন যেটা পড়তে ইচ্ছে করবে সেটাই পড়বে। কত এলো? তা জানি তুমি কি করবা? ও মা, না হলে দোকানদার আমায় বেঁধে রাখবে। ননসেন্স কোথাকার। কেন, কি করলাম? আমি পে করে দিব। কেন, বোরখা কি আপনি পরবেন যে আপনি পে করতে যাবেন? রাজ রাগে দাঁত কটমট করে চোখ লাল করে রানীর দিকে ঝুঁকে আঙ্গুল নিজে ঠোঁটে রেখে রানীকে চুপ থাকতে বলে। রানী ভয়ে একটু পিছিয়ে যায়, ঠোঁট ফুলিয়ে ঘন ঘন চোখের পাতা ফেলে চুপ থাকে। রাজ কার্ডে পে করে, সানগ্লাস পরে নেয়। ইস, মানুষটাকে যে সানগ্লাসে এতটা সুন্দর লাগে, তাও আবার আজ কালো শার্ট পরেছে। চুলগুলো তো জেল দেওয়া, কালো চাপ দাড়িগুলোর মুখে সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এর উপর সানগ্লাসটা যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারপর রানীকে নিয়ে বের হয় দোকান থেকে। মলের নিচে নামলে রাজের নজর যায় এক জায়গায়। অনেক লোকের সমাগম, চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। রাজ এড়িয়ে রানীকে ছেড়ে যেতে চাইলে রানী থেমে যায়। কি হলো, চলো। ওখানে কি হয়েছে? জানি না, চলো। যদি কারো কোনো প্রবলেম হয়? কথাটা শুনে রাজ আর নিজেকে সামলাতে পারেনি। রানীর প্রোটেকশনের কথা ভুলে সেখানে গেল, শপিংগুলো রানীর হাতে দিয়ে। এক ছেলে ড্রাঙ্ক অবস্থায় একটা মেয়ের হাত ধরে বাজ ব্যবহার করছিল। ছেলের মুখ দেখে রাজের বোঝা বাকি নেই, এটা সেই নেতার ছেলে, বকে যাওয়া ছেলে। নেতার ভয়ে কেউ কিছু বলেনি। রাজ আরও একবার তার কুকীর্তির কথা শুনেছে। তার গ্যাংয়ের ছেলে ছবিও দেখিয়েছিল। রাজ থেমেছিল। আজ এমন একটা দৃশ্য দেখে রাগে রক্ত মাথায় উঠে তার। রক্ত রাগে টকবক করছে। সবাই তাকিয়ে দেখছে। মেয়েটার ওড়না নিয়ে টানাটানি করছে। রাজ ভিড় ঠেলে সেখানে যায়, পিছনে রানীও যায়। রাজ সরাসরি গিয়ে সে ছেলের হাত ধরে। ছেলেটা তার দিকে ভ্রুকুচকে তাকায় আর নেশার কণ্ঠে বলে ওঠে, হু আর ইউ ম্যান? তোর জম। হোয়াট? মেয়েটাকে ছাড়। আরে কে রে তুই? বললামই তো তোর জম। রাজ তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটাকে মারতে থাকে। মেয়েটা তাড়াতাড়ি দূরে চলে যায়। রাজ তাকে মারছে তো মারছেই, সবাই হা করে দেখছে। রানী তো চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে আর ঢোক গেলছে। মানুষটা এতটা রাগী। রাজ মারতে মারতে ছেলেটার অবস্থা বেহাল করে তোলে। শেষে দু পায়ের মধ্যবর্তীতে ছেলেটার নিম্নাঙ্গে লাথি দেয় বেশ জোরে। ছেলেটা নিচে বসে গঙ্গাতে থাকে। তারপর পুলিশকে কল দেয়। পুলিশ এসে রাজকে দেখে ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যায়। রাজ নিজের পরিচয় পুলিশকে দিলে তারা নির্দ্বিধায় ছেলেটাকে গ্রেফতার করে। রাজের সাথে হাত মিলিয়ে দারোগা বলে, ধন্যবাদ স্যার। আমরা চাকরিতে থাকলেও কিছু মানুষের কারণে নীরব থাকতে হয়। নিজেকে নিয়ে ভয় না পেলেও বউ বাচ্চার কথা তো বাদ দিতে পারি না। আপনার জন্য খুব সাহস পাচ্ছি। উপর থেকে কল আসলে আমার কথা বলবেন। বেশি সমস্যা হলে না হয় আমাকে জানাবেন, আমি দেখে নিব। ওকে স্যার। আর একটু ডলা দিবেন ওকে, আর যেন এমন করতে না পারে। রাজ ছেলেটার গালে শক্ত করে একটা চড় দেয়। রানী ভয়ে কেঁপে ওঠে, তার ভেতর শুকিয়ে আসছে। পুলিশ ছেলেটাকে নিয়ে যায়। লোকগুলোর মাঝ থেকে একজন বলে ওঠে, উনি বিজনেসম্যান রাজ চৌধুরী। এই কথা শোনা মাত্রই সবাই হুমড়ি খেয়ে পড়ে। মেয়েরা তার গায়ে এসে পড়ছে একটা ছবি তোলার জন্য। বিষয়টাতে রাজের বিরক্ত লাগলো। রাজ বুঝতে পারছে না। রানীর দিকে তাকিয়ে দেখলো রানীর মুখটা কাচুমাচু হয়ে আছে। সে বেশ বুঝতে পারছে রানীর এইগুলো একদম ভালো লাগছে না। রাজ জোরে এক ধমক দেয়, তাতে সবাই দূরে চলে যায় তার থেকে।
রানীও এক পা পিছিয়ে পড়ে। রাজ রানীর হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে রানী আরো ভয় পাচ্ছে। রাজের রাগি রাগি মুখ আর এলোপাথারি মারের কথা মনে হচ্ছে, আর সে ভয়ে কেঁপে উঠছে, শুকনো ঢোক গেলছে। সিটবেল্ট না লাগিয়ে ভয়ে গুটিয়ে বসে আছে সে। রাজ বিষয়টা বুঝতে পারছে যে রানী তাকে ভয় পাচ্ছে। সে একটু এগিয়ে গেল। রানী নিজের মাথার পেছনে এলিয়ে দেয় চোখ বন্ধ করে। রাজ কিছু না বলে মনে মনে হেসে সিটবেল্টটা লাগিয়ে দেয় রানীর। তারপর পানির বোতল তার দিকে এগিয়ে দেয়। খাও। পানি খেতে বললাম। রানী তাড়াতাড়ি পানির বোতল মুখে তুলে নেয়, গড়গড় করে অনেকটা পানি খেয়ে নেয়। রানীর এই অবস্থা দেখে রাজ আর সামনে থাকতে পারে না, একটু শক্ত হেসেই দেয়, তবে শব্দ করে না। এই হাসিকে অনেকটা মুচকি হাসি হিসেবেই ধরা যায়। প্রিয়সী বুঝি আমায় ভয় পাচ্ছে? আমি বাসায় যাব। আমি ভালোর জন্য খুবই ভালো, আর শক্তের জন্য জম। তাই কথা মেনে চললে অন্য রূপ দেখতে পাবে না, কিন্তু কথা না শুনলে। আম্মু হোয়াট? আম্মু আমার জন্য চিন্তা করছে। ননসেন্স মে। রানী আর একটা কথাও বলে না, পুরো রাস্তায় চুপ করেছিল। রাজও তার ভয় ভাঙাতে চায়নি। ভয় কি সহজভাবে ভাঙানো যায়? ভয় এইভাবেই ভাঙা যায় না। ভয় ভাঙাতে গেলে যে গভীর মুহূর্ত তৈরি করতে হয়। বাসায় কি রানী যেন ভাবতেই পারছে না তার সাথে কি না কি হয়ে গেল। এটা সত্যি ছিল, নিজেকে যেন বিশ্বাস হচ্ছে না তার। হঠাৎ তার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। প্রিয়সী বুঝি আমার কথা ভাবছে? মেসেজটা পড়ে রানী মুচকি হেসে দেয়। রাজের নাম্বারটা নতুন নাম দিয়ে সেভ করে, ড্রিম বয়। ফোনটা রেখে দেয়, মেসেজের রিপ্লাই আর দেয় না। উঁচু করে সে নামাজ পড়ে শুয়ে পড়ে। অন্যদিনের মতো আজ আর ঘুমের মাঝে রাজকে নিয়ে স্বপ্ন দেখে না। আজ বাস্তবে একটু আগে রাজের দৃশ্যগুলো চোখে ভাসছে। কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হয়তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে যায়। মায়ের সাথে গলাগলি করে কিছুক্ষণ বসে থাকে। ঘর থেকে ফোনের আওয়াজে ভেসে আসলে তাড়াতাড়ি চলে যায়। তার ড্রিম বয় কল করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে? আম্মুর সাথে ছিলাম। ও, নামাজ পড়েছেন? কথাটা রানী বলেই নিজে লজ্জা পায়। কিভাবে অনায়াসে কথা বলছে সে, চুপ করে থাকে। অপর পাশ থেকে রাজ মুচকি হেসে জবাব দেয়। পড়বো। কথা কি উড়ে গেছে? কাল কলেজে যাওয়ার সময় কল দিও। ইনফ্যাক্ট আমিই থাকবো ওখানে। ক্লাস করবেন? না, আর ক্লাস করাবো না। কাল তোমাকে কিছু শিট দিয়ে দিব, ওগুলো কমপ্লিট করবে। ঠিক আছে। মন দিয়ে পড়বে, আমার মতো হতে হবে। পরে আমাকে হেল্প করবে। রানীর চোখগুলো বড় করে ঢোক গিলে শব্দ করে। এই ভিতর ডিম, এত ঢোক গিললে চলবে? রাজের কথায় রানী বিষম খাওয়ার উপক্রম। চোখগুলো ডিমের মতো বড় বড় করে চেয়ে আছে। মুখে মশা ঢুকবে তো। রাজ এই কথা বলে ওপাশ থেকে জোরে হেসে দেয়। রানী মুখ বন্ধ করে চোখের পাতা ফেলে। আমার কাজ আছে, রাতে কথা হবে। পড়তে বসো, বাই। রাজ ফোন কেটে দিলে রানী ভাবতে থাকে। লোকটা এতটা বুদ্ধিমান কিভাবে? আন্দাজেও ঢিল ছুঁড়লে লেগে যায়। আসলে কি লোকটা মন পড়তে জানে? আল্লাহ জানে এমন শক্তি ওনাকে দিয়েছে কিনা। এমন করে দিন যাচ্ছে। ফোনে কথা বলা, পড়ার টিপস দেওয়া, শিট দেওয়া, উপদেশ, সব মিলিয়ে রাজ রানীকে ব্যস্ত আর নজরে রাখে। সেদিন রাতে রাজ কল করে রানীকে বলেছিল, যেগুলো পড়তে বলেছিলাম সেগুলো শেষ হয়েছে তো? আচ্ছা, আমাকে কি আপনার রোবট মনে হয়? এত এত পড়া উপদেশ দেন কি করে? একটুও কি ভাবেন না যে আমার মতো এত ছোট একটা মেয়ে কি করে সবগুলি মেনটেন করবে? এতগুলি যে দেন, আপনিও কি একটু বোর হন না? হোয়াট দ্য, কি বলছো তুমি? রাজের ধমকের সুরে করা কথা শুনে রানী ভয় পায়। সত্যি তো, কি কথা বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে রাখে রানী, না জানে কি শুনতে হয় তার। ওদিকে রাজের একটু রাগ হলো বই কি, বেচারা মুখের ওপর কথা একদম বরখাস্ত করতে পারে না। আসলে আমি না, বাদ দিন। কি কি কি- কি করছেন? আসতে হবে। কি? তোমার বাসায় আসতে হবে। রানী ভয় বলতে থাকে। কেন? মুখের উপর কথা বলার শাস্তি দিতে। কি হলো? আসলে আমি বলি না, কিভাবে যে বলে ফেললাম বুঝতে পারছি না। ও, তুমি বলনি তো? কে বললো? আসলে সত্যি আমি বলিনি। বলেছে তো আমার ঠোঁট আর জিহ্বা। এখানে আমার দোষ কি বলুন? রানীর এমন ভীত সুরে কথায় রাজ জোরে হেসে দেয়। রানীর ভয়টা একটু কমে। একটা মাস এমন করেই চলে গেল। সেদিন রাজ জানালো। শুনছো তুমি? বলুন। আমি চলে যাচ্ছি। রাজের কথায় রানী খুব ভয় পায়।
যাচ্ছেন মানে কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমার কি হবে? রানী নিজের কথায় খুব লজ্জা পায়, আমতা আমতা করে বলে। না না, আসলে আপনি কোথায় যাবেন? আমি আসলে সেটাই জিজ্ঞেস করছিলাম। ও তাই? হুম, তা নয় তো কি? আমি তো ভাবলাম আপনি কি ভাবলেন? আমি লন্ডন যাচ্ছি, কয়েকদিন পরেই চলে আসব। আমি জানি প্রেয়সী আমার মাঝে ডুবে থাকে। ইনশাল্লাহ এটা হয়তো আর বেশি সময়ের জন্য হবে না। চিন্তা করো না, 4-5 দিনের একটা মিটিং আছে, না গেলেই নয়। তাই তো। কবে যাবেন? কাল কখন? দুপুরের ফ্লাইটে। ও, কল দিলে নিচে নামবে, একবার দেখে যাব। মন খারাপ বুঝি? সাবধানে যাবেন। রানী আর কিছু না বলে ফোন কেটে দেয়। খুব খারাপ লাগছে তার, তাই আর কথা বলতে চায়নি। গলাও ধরে আসছিল কষ্টের ঘোরে। ওদিকে রাজ মুচকি হেসে ঠোঁটের ফাঁক দিয়ে বলে দিল। পাগলি একটা। পরের দিন রাজ রানীকে কল দিল। রানী ওড়না গায়ে জড়িয়ে নিয়ে উপরে বেলকনিতে গেল। রাজ একবার দেখে নিল তার প্রেয়সীকে, তারপর একটু হেসে গাড়ি নিয়ে চলে গেল। রানীর চোখের কোণায় এক ফোঁটা পানি চলে এলো। ফোনের মেসেজ টোন বাজলে রানী ব্যালকনি ছেড়ে রুমে চলে যায়। হ্যাঁ, রাজ মেসেজ দিয়েছেন। পাগলি, কান্না করার কিছু নেই, চোখের পানিটা মুছে নিও। সাবধানে থেকো, আমি হয়তো এই কয়দিন বিজি থাকবো। একদম বেখেয়াল হবে না, নিজের খেয়াল রাখবে আর সময় মতো পড়বে। কাঁদে না পাগলি আমার, পিচ্চির জন্য চকলেট নিয়ে আসবো। রাজের মেসেজ পড়ে রানী এক গাল হেসে দেয়। লোকটা পারেও বটে, আস্ত একটা পাগল। এরপর 4 দিন কেটে যায়। সত্যি রাজ একবারের জন্য রানীর সাথে যোগাযোগ করেনি, একটা বার কলও দেয়নি। তবে গিয়ে একটা মেসেজ দিয়েও জানিয়েছিল সে সাবধানে গিয়েছে। সে যেভাবে বলেছে রানী যেন সেভাবে চলে, সাবধানে যেন থাকে। রানী দুপুরে খেয়ে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছিল না। তখন ঘড়িতে 3:15। সে ফোন হাতে নিয়ে বেলকনিতে যায়। যদি রাজ ফোন করে, সে বলেছিল 3-4 দিন লাগবে। আজ 4 দিন হয়ে গেল, এলোও না, একটাবার কথাও বলল না। রানীর খুব অভিমান হলো, পাহাড় সমান অভিমান। মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার একটু পর ফোন বেজে ওঠে। রানী স্ক্রিনের দিকে নজর দিলেই দেখে রাজ কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেয়সী বুঝি রেগে আছে? আমার প্রেয়সীকে বলে দিও তার স্বপ্নের মানুষটার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত ছিল, মিটিংয়ের জন্য এক দণ্ড দম নিতে পারেনি। কি হলো বলো, আমার প্রেয়সীকে জানবে তো? সরি, প্লিজ প্লিজ সরি, বিশ্বাস করো খুব ব্যস্ত ছিলাম। সেটা আমাকে বলছেন কেন? এটা বুঝি অভিমান? আমি আপনার উপর অভিমান করব কেন? কারণ আমি যে তোমার মনে অবস্থান করি। এত যখন বুঝেন, একটু খোঁজ খবর নিলে আপনার কোন ডিলটা মামার বাড়ির আদর খেতে চলে যেত। কথাগুলো রানী নিজের মনে মনেই বলে। প্লিজ সরি, এই কান ধরছি। প্রেয়সীর জন্য এতগুলো চকলেট নিয়েছি, তবু মন ভরেনি। কাল আসছি। কথাটা শুনে রানী খুশি হয় মনে মনে, কিন্তু বাহিরে তা প্রকাশও করে না। রাজকেও বুঝতে দেয় না, চুপ করে থাকে। কাল দেখা হচ্ছে কিন্তু। লাগবে না। ওকে, অভিমান না হয় সামনাসামনি ভাঙাবো। ওই কখন আসবেন? সকালে। সাবধানে আসবেন। ও। রাজের কথা শেষ করার আগে রানী কল কেটে দেয়। রাজের রাগ হলো। রানী ঘরে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। ফোন তুলতেই ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ শোনা যায়। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমার সাথে একটু দেখা করতে হবে তোমায়। কে বলছেন আপনি? সেটা পরে বুঝতে পারবে। আমি তোমার বাসার সামনের ক্যাফেতে বসে আছি, চলে এসো। আর যদি না আসো জীবনে ঠকে যাবে। এইটুকু বলেই অজ্ঞাত ফোন কেটে দেয়। রানী ঠিক বুঝতে পারে না কি করবে, তার যাওয়া ঠিক হবে কিনা। উনি বা কে, কিসের ঠকার কথা বলল? বেশি দূরে নয়, তাই রানীও কৌতূহলের জন্য বোরখা পরেই নিল। পরের দিন সকালে রাজ বাংলাদেশ নেমেই আগে রানীর বাসার সামনে চলে যায়। রানীকে বার কয়েক ফোন দেয়, কিন্তু সে ফোন রিসিভ করছে না। রাজ খুব অবাক হয়, রানী তার কল ধরছে না। এটাও সম্ভব যে মেয়ের মনে সর্বক্ষণ সে থাকে, সেই মেয়ে কিনা তার কল পিক করছে না। ভেবেই রাজ অবাকের সাথে রাগ হয়। 10টার উপরেও কল দিয়ে কল রিসিভ হয়নি। রাজ একটা মেসেজ পাঠায়। রানী রাগ না উঠিয়ে নিচে নাও, হারি আপ। রানী মেসেজ সিন করেও কিছু বলে না, চুপ করে বইয়ে মুখ দেয়। রাজ আরো কয়েকবার কল দেয়, রানীর কোনো সারা শব্দ নেই।
2 মিনিটের মধ্যে নিচে না নামলে আমি কিন্তু তোমার নাম ধরে চিৎকার করব। রানী বেশ বুঝতে পারছে এই লোককে দিয়ে সব সম্ভব, তাই রানী না পেরেই নিচে নামলো। রাজ দাঁত কিরমির করে বলে, কোথায় ছিলে তুমি? আমার কল কেন ধরছিলে না? রানী শান্ত গলায় বলল, কিছু বলবেন? হোয়াট ডু ইউ মিন? আমি জিজ্ঞেস করেছি, আপনি কিছু বলবেন আমায়? তোমায় আমি কিছু জিজ্ঞেস করছি না। বলুন। কোথায় ছিলে? আমার ঘরে। কল কেন ধরছিলে না? এটা আমার ইচ্ছে। ইচ্ছে মাই ফুট। এনিওয়ে, এগুলো নাও। কোনো দরকার নেই। মানে? মানে আমি এইগুলি নিব না। কেন? একজন অপরিচিত লোকের কাছ থেকে আমি কিছু নিব না, নিতে চাইও না। দেখো রানী, আমার রাগ উঠিও না। তো আপনাকে রাখতে বলল, প্লিজ গো। রাজ দাঁত কিটকিট করে গাড়িতে সজোর একটি কিল দেয়। রানী ভয় কেঁপে ওঠে। রানীর দিকে ঝুঁকে কিছু বলতে কেউ বলল না, চুপ করে চলে যায় গাড়ি নিয়ে। রাজ বাথটবে বসে আছে, শাওয়ার থেকে পানি পড়ছে তার সারা গায়ে। রানীর কথার ধরন আর তার ব্যবহার নিয়ে সে চিন্তিত হলো। কি হলো? এক রাতে একটা মানুষের এতটা পরিবর্তন কেন? রাজ কিছুই ভেবে উঠতে পারছে না, না হদিশ মিলছে না এই কথার উত্তরগুলো। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে রাজ ওয়াশরুম থেকে বের হলো। মাথাটাও বেশ ঠান্ডা আছে। রানীর কাছ থেকে জানতে হবে কি হয়েছে, তাই রানীকে কল দেয় সে। রানী কল না ধরে কেটে দেয়। রাজ মেসেজ পাঠায়, প্লিজ পিক আপ দ্য ফোন। রানী কল ধরে না। এই মানুষটার কল ধরে কি হবে তার? রাজ ঠান্ডা মাথায় ওয়াশরুম থেকে বের হয়ে আসলেও এখন আস্তে আস্তে মাথায় রাগ উঠে যাচ্ছে। কল দিচ্ছি তো দিচ্ছেই, রানীর কল ধরার কোনো নাম নেই। রাজের রাগ হচ্ছে অনেক। প্রায় 20 বার কল দেওয়ার পর রানী কল ধরে। রাজ মাথা ঠান্ডা রেখে বলে, কি হয়েছে তোমার? আপনার কি হয়েছে সেটা বলুন। গাধার মতো কল দিচ্ছেন কেন? কি? এতবার কল কেন দিচ্ছেন? আচ্ছা বললেন আমায়, কি হয়েছে তোমার? ধ্যাত, যত সব ন্যাকা ন্যাকা কথা, যেন কিছুই জানে না। আজাইরা লাড্ডু কোথাকার। রানীর রাগে ফোন কেটে দেয়। রাজেরও রাগ হচ্ছে, ফোনটা আছাড় দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর এত না ভেবে লম্বা একটা ঘুম দেয়। রাতে অনেকবার কল দেয়, রানী কল ধরে না। শেষে ফোন বন্ধ করে রাখে। এবার রাজের ভীষণ রাগ হয়, কিছু বলছেও না, কেন এমন করছে। পরদিন সকালে রাজ ফ্রেশ হয়ে কলেজের সামনে যায়, কিন্তু কলেজের সময় পেরিয়ে যাচ্ছে তবু রানী আসছে না। হয়তো আসবে না ভেবে রাজ গাড়ি নিয়ে অফিসে চলে গেল। রানীর কিছু ভালো লাগছে না, তাই আজ কলেজেও যায়নি। সে ভেবেই পায় না সত্যি মানুষটা এমন। তবে এতদিন সে এই মানুষটার কারণেই অবাক হয়েছে সে কিনা। রানী কান্না করে দেয় কথাগুলো ভেবে। সেদিন আর কথা হয়নি তাদের। রাজ রাগে ফেটে যাচ্ছে, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। রাতে রাজ একা সুইমিং পুলে বসে ভাবছিল, এমন সময় তার কল আসে। তার গ্যাংয়ের একজন লোক কল দিয়েছে। হ্যালো বস। খবর পেলি কিছু? বস, আপনি আসার আগের দিন ম্যাম তাদের বাসার সামনে ক্যাফেতে একজনের সাথে দেখা করেছে, আর আপনি না থাকাকালীন তিনি ঘর থেকে একবারও বের হয়নি। কে ছিল? কার সাথে দেখা করেছে? বস, জানতে পারলাম একজন মহিলা। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে বের করার চেষ্টা কর। ওকে বস। মনে রাখিস খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু বস। কি হয়েছে? বস, সাইন জেল থেকে মুক্তি পেয়েছে কিছুদিন হলো। হোয়াট? বস, আপনি ব্যস্ত ছিলেন তাই বলা হয়নি। খুব রকম হাঙ্গামা করছে সে। ওকে দেখছি, রাখ। সবাইকে সাবধানে থাকতে বলিস। ওকে বস। রাজ ফোন কেটে দিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। তবে কি শাহিনী কোনোভাবে? রাজ নিজের মনে মনে অনেক কিছু ভেবে নেয়। আর সময় দেওয়া যাবে না, এরপর হয়তো খুব দেরি হয়ে যাবে। তাই আর অপেক্ষা করে সময় নষ্ট না করাই ভালো। রাজ মুখে অদ্ভুত বাঁকা হাসি দিয়ে বলতে থাকে, মাই লিটল এঞ্জেল, আসছি আমি, খুব বেশি দেরি নয়, অপেক্ষা করো। সকালে রাজ ফুরফুরে মেজাজে ঘুম থেকে ওঠে। শাওয়ার নিয়ে প্রিন্সের মতো আজ নিজেকে সাজায়, মুখে সেই এক গালে হাসি। রানী ঘুম থেকে উঠে ছাদের এক কোণায় মনমরা হয়ে বসে আছে। যাকে পছন্দ করলো, মনে মনে সবকিছু ঠিক করে নিল, আকাঙ্ক্ষিত সে মানুষটাকে দেখাও পেল। অবশেষে সে মানুষটি কিনা। তবে এতদিন কি তার সাথে নাটক করলো? সব তার অভিনয় ছিল, কিন্তু কি করে সম্ভব? মানুষ কি এতটা নিখুঁত অভিনয় বাস্তবে করতে সক্ষম হয়? কেন জানি রানীর এই কথাগুলো মনে আসলেও মানতে খুব বাধা লাগে, কষ্টও হয়। বারবার সেদিনের মেয়েটার কথা মনে হয়। মনে হতে রাজের প্রতি রাগ আর বিতৃষ্ণা চলে আসে। আবার কি ভেবে চাইলেও রাজের প্রতি ঘৃণা আনতে পারে না। সব মিলিয়ে নাজেহাল অবস্থা তার। যতই হোক, একদিন তার মনের মাঝে যে ছিল তাকে কি করে। বেশ বেলা হয়ে গিয়েছে,
সে যে রানী 10টা 20-এ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলো, এখনো সে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটুও নড়েনি। হয়তো এখন বেশ বেলা হয়ে গিয়েছে, হয়তো অনেক সময় হয়েছে সে এখানে এসেছে, তবু এখন যেতে ইচ্ছে করছে না তার। তার কানে নিচ থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। তার বাবা এমন সচরাচর অট্ট হাসি হাসে না, কিন্তু আজ যেন তিনি হেসে বাড়ি মাথায় তুলে ফেলেছে। রানী অনেকটাই বিরক্ত আর আগ্রহ নিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে তার চোখ ছানা ভরা হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। রাজ হাসি হাসি মুখ নিয়ে তার বাবার সাথে কথা বলছে, অন্যদিকে তার বাবা রাজের কথা শুনে জোরে জোরে হাসছে। রান্নাঘরের দিকে নজর দিলে দেখে তার মা খুব ব্যস্ত হয়ে কিছু করছে, হয়তো এই লোককে আপ্যায়নের ব্যবস্থা করছে। রাজ রানীর দিকে তাকে মুচকি হাসলো। এ প্রথম মনে হয় রাজের দাঁত বের করা হাসি দেখলো রানী, কতটা মায়া মাখানো সুদর্শন হাসি। রানী ঢোক গেল, চোখের পাতা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। মেয়েকে দেখে আরমান বলল, আয় মা আয়, দেখ না কে এসেছে, রাজ চৌধুরী। রানী বিড়বিড় করে বলল, আব্বু তোমার থেকে আমি ওই মানুষটাকে বেশি চিনি, হাড়ে হাড়ে। কি বলছিস না মা? না না আব্বু, উনি এখানে কেন? সুখবর নিয়ে এসেছে। রানী ভ্রুকুচকে একবার রাজের দিকে তাকায়। রাজ ঠোঁট চেপে হাসে, আবার তার বাবার দিকে তাকায়। কি খবর, মানে সুখবর? তোর আর ওনার বিয়ে। কি বলে রানী বসা থেকে উঠে দাঁড়ায়। ওদিকে মা ট্রেতে হাতে এত এত নাস্তা নিয়ে এলো রাজের জন্য। তা দেখে রাজ আদিক্ষেতা করে বলল, আরে আন্টি, এত কিছু আনার কি দরকার ছিল? আরে না বাবা, খাও খাও, তুমি আমাদের পরিবারের সদস্য হতে চলেছ, তোমাকে যত্ন তো একটু করতেই হবে। আরমান বলল, হ্যাঁ বাবা খাও, লজ্জা পেয়ে না, একটু পর থেকে তো বাড়ির মানুষ হয়ে যাবে। রাজ মুচকি হাসে, আবার রানীর দিকে তাকায়। ওদের অগোচরে এক চোখ টিপ দেয়। রানীর খুব রাগ হয়, গা জ্বলে যাচ্ছে ওদের এমন কথা শুনে। তাদের কথা শুনে রানী হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। কি যাতা বলছো তোমরা? যাতা মানে? তা নয় তো কি আব্বু, কি বলছো তোমরা এইসব? কি বলছি শুনতে পাচ্ছিস না? রাজ বাবা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মানে? রানী, তুই কি তোর আব্বুর কথা শুনতে পাচ্ছিস না নাকি বুঝতে পারছিস না? আম্মু এইসব? আন্টি, আঙ্কেল কি বলছে তুমি বুঝতে পারছো না? একটু পর আমাদের বিয়ে। ওদের কথার মাঝে রাজ বা হাত ঢুকিয়ে বলল, বিয়ে মানে কি? আপনি আর কয়টা? রানীর কথা শেষ করার আগে রাজ সিনথিয়ার দিকে কিছু শপিং এগিয়ে দিয়ে বলল, আন্টি, এগুলো রানীকে পরিয়ে দিন। দাও বাবা। সিনথিয়ার শপিংগুলো হাতে নেয়। এদিকে রানীর কথা কেউ শুনতেই চাইছে না। হয়তো রাজ, নয়তো আরমান, আর না হয় সিনথিয়া কোনো না কোনোভাবে আটকিয়ে দিচ্ছে। নে এগুলো পরে রেডি হয়ে আয়। সিনথিয়া রানীর হাতে ব্যাগগুলো দিলে রানী রাগে সেগুলো মাটিতে ছুঁড়ে ফেলে ফুসফুস করতে করতে নিজের রুমে চলে যায়। মেয়ের এমন অবস্থা দেখে সিনথিয়া বিনয়ের সাথে বলে, কিছু মনে করো না বাবা, আসলে ও। ইটস ওকে আন্টি, আমি ওকে ভালো করেই চিনি। আরমান বলল, এই কারণে তো তোমার হাতে ওকে দিতে আমি সময় নিচ্ছি না বাবা। রাজ মুচকি হাসে। সিনথিয়া ব্যাগগুলো নিয়ে আবার রানীর রুমের দিকে যায়। আসলে রাজ সকাল সকাল রানীর বাসায় চলে এসেছিল। আরমান আর সিনথিয়াকে নিজের পরিচয় দেয় এই বাসায় এসেই। সবার মুখে এত নামডাক শুনে তাদেরও চিনতে অসুবিধা হলো না। তারা অবাক হয়ে রাজকে যত্ন করে ঘরে নিয়ে আসে। সে রানীকে বিয়ের প্রস্তাব দেয়। রানীকে পছন্দ হয়েছে সেটাও জানায়, তাই তারা রাজি হয়ে যায়। পাত্র দেখতে শুনতে ভালো, এত নামডাক, রানীকেও পছন্দ করে, আপত্তি করার মানেই হয় না। তাই রানীর বাবা মাও রাজি হয়ে যায়। আজ শুক্রবার, তাই রাজ আজই রানীকে বিয়ে করে নিতে চায়। এটা শুনে তারা অবাক হয়, এত তাড়াতাড়ি, কিন্তু পরে আর না করেনি, কারণ তাদের জানানোর মতো তেমন কেউ নেই। আর রানী যে অবস্থায় আছে, মানে বিয়েটা হলেও বাঁচে তারা। বিয়ের পরে না হয় মেয়ে এই বাড়িতেও থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, বাবা মায়ের চিন্তা তো দূর হবে, এই ভেবে অমত করে না। একটু পর কাজে আসবে তাদের বিয়ে পড়াতে। রাজ সব প্রস্তুতি নিয়েই এসেছে। সাদেকি আর রাতের ঘুম হারাম করে চিন্তা করছে সে। সিনথিয়া রানীর পাশে বিছানার ওপর ব্যাগগুলো রাখে। মা, এমন ভালো ছেলে কি আর সব সময় পাওয়া যায়? এত ভালো ছেলে তোকে পছন্দ করে বলেই তো বিয়ের প্রস্তাব নিয়ে এলো। মা, তুই আর অমত করিস না, রাজি হয়ে যা, তোর বাবাও না হলে রাগ করবে। এগুলো পরে রেডি হয়ে নে। আম্মু তোমরা কেন বুঝতে চাইছো না আমার কথা? আমাকে কিছু বলার সুযোগ কেন দিচ্ছ না? ওনাকে পছন্দ আমিও করতাম। তা না হলে আর অমত না করে চুপ করে রেডি হয়ে নে।
রানী সামনের দিকে তাকিয়ে দেখে তার বাবা ঘরে প্রবেশ করেছে। কোনো কথা আমি শুনতে চাই না। এতদিন কষ্ট করে নিজের একমাত্র সন্তানকে কি মানুষ করেছে এই কারণে অন্যের সামনের মেয়ের উপর কথা শুনতে? না, এমন কখনোই হবে না। যদি আমাদের মা বাবা হিসাবে সম্মান করে থাকিস তাহলে ওই ছেলেটার সামনে বেইজ্জত করিস না আমাদের। যা বলছি তাই কর, একটু পর কাজী চলে আসবে। আব্বু ওই লোকটা সিনথিয়া চলে আসো, বাকিটা ওর কাছে আমাদের যা বলার বলে দিয়েছি। গম্ভীর কণ্ঠে আরমান কথাটা বলে চলে গেল। স্বামীর বাধ্য স্ত্রী সিনথিয়া স্বামীর কথা মতো চলে যায়। যাওয়ার আগে দরজা দাঁড়িয়ে বলে, জিদ না করে রেডি হয়ে নে। একা যদি রেডি হতে না পারিস তবে স্বামীরাকে ডেকে নে। এই বলে সিনথিয়া চলে যায়। রানীর মাথাতেও সামিরা আসে। ভাবে সামিরা হয়তো কিছু করতে পারবে, তাই তাড়াতাড়ি করে সামিরাকে কল দেয়। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে বলে। সামিরা বাসায় এসে রাজকে বসে থাকতে দেখে অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে রানীর কাছে চলে যায়। রানী রানী তুই এলি? এতক্ষণ লাগে? এত হাঁপাচ্ছিস কেন? কোন পাগলা কুত্তা দৌড়ানি দিল? আরে থাম না, এখন তোর এই কথাগুলো একটু বন্ধ কর। আমার সব শেষ। স্যার মানে তোর রাজ চৌধুরীকে বাসায় দেখলাম, আঙ্কেলের সাথে হাসছে, কথা বলছে। রে, ডেভিলটা আমার আম্মু আব্বুকে খেয়ে ফেলেছে। কি? না মানে হাত করে নিয়েছে, নিজের বশে এনে ফেলেছে রে। আমি এখন কি করব? কেন, কি হয়েছে বলবি তো, সবটা বল। উনি আসছে আমায় বিয়ে করতে আজ। হোয়াট? হ বইন হ, আমার জীবনটা কয়লা, কি করব আমি? মানে সিরিয়াসলি? আরে এই বাইদানি, তোর সাথে এখন মজা করতে আমার কোনো পাটা গেছে রে। উনি তোকে বিয়ে? না না, আমাকে না তো, তোর নানিকে বিয়ে করতে এসছে। আজ এইটা লাড্ডু কোথাকার। না তোকে বিয়ে করতে আসলে তো ভালোই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কি করে রেডি হব? উনি তো একটা ডেভিল। রানী সামিরাকে সবটা বলে। সেদিনের পর থেকে তার মন খুব বেশি খারাপ হয়। সামিরাকে সবকিছু বললেও সেই ঘটনার কথা কিছুই জানায়নি। তেমন মন মানসিকতা ছিল না তার। সব শুনে সামিরা বেশ অবাক হয়। এটাও সম্ভব কি করে? সে হা করে তাকিয়ে আছে রানীর দিকে। তুই ঠিক বলছিস? তা নয় তো কি, সাদে কি আর আমি ওনাকে বিয়ে করতে চাইছি না? উনি তো একটা লুচ্চা, যাকে কিনা এতদিন মনে প্রাণে চেয়ে এসেছি, আজ তাকেই বিয়ে করতে আমার। আরে আরে কাঁদিস না, চুপ কর। কি করে চুপ করব বলতো? উনি কিভাবে করতে পারলো? তারপরেও আমার সাথে। তুই বা কি করে শিওর হচ্ছিস মুখের কথা শুনে? নিজের চোখকেও কি অবিশ্বাস করব? এটাই বলছিস তুই আমায়? না আসলে এখন চাই হোক, কি করার? আমিও তো তাই ভাবছি, এখন কি করার? কি করব আমি? তুই কিছু বুদ্ধি দে। আমি? এমন করে বলছিস কেন? গোবর মাথায় একটু কিছু কি বুদ্ধি নাই? সবটাই কি ফাঁকা কলসির লুচ্চা মেয়ে? সামিরা রানীর কথা জবাব না দিয়ে একটু ভেবে বলে, এক কাজ কর, এখন উনি যা বলছেন তাই কর, পরে উনার কাছে গিয়ে না হয় সবটা জেনে নিস। যদি সত্যি হয় তবে না হয় রেডি। তার মানে তুই বলতে চাইছিস আমি জেনে শুনে নিজের গলায় দড়ির সামনে নিয়ে হাজির করব, নিজেই নিজের জীবনটা আগুনের কাছে বিলিয়ে দিব, আর বলবো নে আগুন আমায় খা, খেয়ে শেষ করে ছাই করে দে? দেখ, এখনই সব বলার সময় নয়। উনি যেমন মানুষ তাতে সব করতে পারে। যদি রাজি না হস পরে তোর কোনো ক্ষতি করলে, তার থেকে ভালো উনি যা বলছেন তাই কর, রেডি হয়ে নে। আরে ডাইনি, তোকে এনেছিলাম আমায় বাঁচাতে, এখন তুই নিজেই মরণকে উস্কিয়ে দিচ্ছিস। তুই একটা আস্ত শাকচু। রানীর কথা শেষ হওয়ার আগে দরজার ওপাশ থেকে সিনথিয়া কথা শুনে যায়। কি হলো রে? হলো? তোদের আর কতক্ষণ লাগবে? সামিরা তাড়াতাড়ি করে রেডি কর ওকে, কাজী চলে আসবে একটু সময়ের মাঝে। আন্টি হয়ে যাবে, তুমি চাও আর একটু আছে। তাড়াতাড়ি কর। বলে সিনথিয়া চলে যায় দরজার ওপাশ থেকে। দেখ বই, এখন চিন্তা ভাবনা না করে বিয়েটা করে নে, পরে না হয় জেনে শুনে একটা কিছু করা ভাবা যাবে। তাড়াতাড়ি ওঠ, তৈরি হ। পরে কেন? আগে জেনে শুনে নিলে কি হয়? তোর যে লাভার সেই সময়টাও পেল না, দেখেছিস না, একদিনও সময় দিল না।
আজ বিয়ের প্রস্তাব নিয়ে এলো, আজই বিয়ে করবে বলে সব ঠিকঠাক করে নিল। দেখ, তুই ওনাকে একদম কিছু বলবি না। ওরে কত দরদ! তাহলে রেডি হয়ে নে, ওনার গলায় গিয়ে ঝুলে পড়। মুলা তুই। কিছু না, তাড়াতাড়ি বিয়ে করে ওনার সাথে সংসার কর গিয়ে। ওর রানী মুখ ভোতা করে আছে। সামিরা তাকে শাড়ি পরিয়ে দিয়ে সাজাতে ব্যস্ত। বোন, মুখটা ভুতা করে রাখিস না, পরে দেখবি তোর হবু জামাই এই মুখ ভুতার কারণে আমাকেই না মেরে ফেলে। সামু তুই। ভুল কিছু বলিনি। আমিও তাই চিন্তা করছি, কি করে ওই গ্যাংস্টারের সংসার করব। থাকবো কি করে ওনার সাথে এক ছাদের তলায়? রাজ কখন থেকে বসে আছে। সামনের সিঙ্গেল সোফায় বসে আছে তার শ্বশুর, মানে হবু শ্বশুর। রাজের মনের মাঝে নতুন এক অনুভূতি কাজ করছে। নতুন বিয়ের অপেক্ষারত সবার মনের মাঝে যে একরকম রোমাঞ্চকর অনুভূতি হয়, রাজেরও তাই হচ্ছে। অবশেষে রাজের অপেক্ষার তীব্র এক অজানা অনুভূতির অবসান ঘটিয়ে রানী এলো। সাদা এক বেনারসি গায়ে, সাদা স্টোনগুলো ঝিকঝিক করছে। গায়ে অনেক গয়না, মাথায় কি সুন্দর করে ঘোমটা দেওয়া, মুখের মাঝে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কাজল কালো চোখগুলো কালো রঙে রঙিন হয়ে আছে। রানীকে যেন হুর লাগছে, মনে হচ্ছে আকাশ ভেদ করে বেহেস্তের হুর মাটিতে স্থান নিয়েছে। রাজ এক মনে এক ধ্যানে রানীর দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতা নড়ছে না, একদম স্থির মায়াবী রানীর দিকে তাকিয়ে আছে। আরমান গলা কাশি দিলে রাজের হুঁশ ফিরে একটু নড়ে চড়ে বসে ঠিক হয়ে। রানীকে সামিরা রাজের পাশে এনে বসায়, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রাগে রানীর গা জ্বলে যাচ্ছে, তো রাজের মনে হচ্ছে রোমাঞ্চে পুলকিত হচ্ছে। আর চোখে চোখে রানীকে দেখছে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়, সবাই মিষ্টি মুখ করে। রাজ তো মনের আনন্দে গপ গপ করে কয়েক মিষ্টি পেটে দিয়ে দেয়। শান্তিতে মনে হয় মিষ্টিগুলো পেটে গেল। রানী এই সব দেখে মনে মনে বলতে থাকে, খাও বাচ্চা ধন, বেশি করে খাও। জীবনে কি আর কখনো খাইছিলা? খাও নাই তো, এখন হাতের কবজি ডুবিয়ে খাও। ভরা সিয়াস একটা। সবাই একসাথে মিলে খাবার খেতে বসে। সিনথিয়া পরিবেশন করছে। আরমান, রাজ, রানী আর সামিরা বসে নিজেদের মতো খাচ্ছে। রানীর এত ভারী গয়না নিয়ে খাবার খেতে অনেক অসুবিধা হচ্ছে। যদিও পাশে বসে থাকা রাজের কারণে রাগে এসে গলা দিয়ে খাবার নামতে পারছে না, তবু হাত দিয়ে নাড়াচাড়া করছে। কম সময়ের মধ্যে সিনথিয়া বেশ রান্না বান্না করে নিয়েছে। রাজ আরাম আয়েসে খাবার খাচ্ছে। আরমান আর সামিরাও মন ভরে খাবার খেতে ব্যস্ত। রানী শুধু রাগে ফেটে যাচ্ছে। বুঝলে তো রাজ বাবা, তোমার কারণে আজ এত কিছু খেতে পারলাম। সিনথিয়া তো আলসেমির কারণে তেমন কিছু রান্নাও করতে চায় না। সিনথিয়া রাগে বলে ওঠে, তবে কি শুধু ময়দা খেয়ে জীবন কাটাও? যাই বলো, আজ বেশ রান্না করেছো। রাজ চামচ দিয়ে পায়েস খেতে খেতে নিজের পা দিয়ে রানীর পায়ে স্লাইড করছিল। এমন কাহিনীতে রানী হকচকিয়ে যায়। হঠাৎ বিষম খায় জোরে। রাজ তাড়াতাড়ি তার মুখের সামনে পানি ধরে। রানী কাশতে কাশতে পানি না নিয়ে চোখ গরম করে রাজের দিকে তাকিয়ে থাকে। মনে মনে হয়তো এইটাই বলছে, ভাব দেখাচ্ছে এখন। নিজের এমন কাণ্ডে বিষম খেলাম, এখন পানি ধরে আদি খেতে দেখানো হচ্ছে। মরণ আমার। রানী কাশছে, অথচ রাজের হাত থেকে পানি নিচ্ছে না। রাজ রানীর থুতনিতে এক হাত ধরে অন্য হাতে পানির গ্লাস তার মুখে তুলে দেয়, যেন 4-5 বছরের কোনো বাচ্চা মেয়েকে পানি খাওয়ানো হচ্ছে। তাদের এমন কাণ্ড দেখে সামিরা মুচকি হাসে। রাজ রানীর দিকে তাকিয়ে আছে। আরমান ও সিনথিয়ার দিকে নজর দেয়। সিনথিয়া মুচকি হাসে। হয়তো দুজনে তাদের সদ্য বিয়ের পুরনো দিনের মাঝে চলে গেছে। আরমান আর সিনথিয়ার এমন আবেগপ্রবণ চাহনি দেখে সামিরা বিষম খায়। খুব জোরে জোরে কাশি পায় তার কাশির আওয়াজে সবার ধ্যান ভাঙে। সামিরা নিজেই পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিঃশ্বাস ছাড়ে। সামিরা মনে মনে বলে, এই কোথায় আছি আমি। খাওয়া দাওয়ার পরে সবাই কিছুক্ষণ মিলে কথা বলে। এক সময় রাজ রানীর মা বাবাকে জানায়, আঙ্কেল, আমি রানীকে আজ নিয়ে যেতে চাই বাসায়। আজি। রানী আরো রেগে যায়। কটমট করে বসা থেকে উঠে দাঁড়ায়। কি, এখন আমাকে ওনার সাথে যেতে হবে? ছি রানী, এসব কি কথা? ঠিক করে কথা বলো। ও তোর স্বামী হয়,
আম্মু। চুপ, আর একটাও কথা নয়। রাজ বাবাই এখন থেকে তোর সব। ও যা বলবে তাই করতে হবে। ওর কথা শুনে চলাই এখন তোর কাজ। ওর কথার বাইরে যাবি না কখনো। সিনথিয়ার কথায় সবাই যেন থ মেরে যায়। রানী একটু পর বলতে শুরু করে, ওকে ফাইন, যা বলবে তাই হবে। আমি খেলার পুতুল না, আমাকে তো সব মানতেই হবে। ঠিক আছে, আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছো না? চলে যাচ্ছি। দেখবে আমি আর আসবো না তোমাদের এইখানে। আগুনের সামনে নিয়ে গেলে না আমায় খেয়ে ফেলার জন্য, আমি নিজেই আগুনের কাছে গিয়ে বলছি আমায় শেষ করে দিতে। না হয় ওই নরক কুণ্ডেই ঝাঁপ দিচ্ছি। ভালো থেকো তোমরা, আর কখনো আসবো না এখানে। রানী কথাগুলো বলে একদম চলে যায় বাসা থেকে, আর একটুও দাঁড়ায় না সেখানে। আঙ্কেল আন্টি আপনার কিছু মনে করবেন না, ও রাগে বললো কথাগুলো। রাগ কমলে ঠিক হয়ে যাবে। কাল পরশু আমি নিয়ে আসবো ওকে। আরমান রাজের হাত ধরে কেঁদে দেয়, অস্পষ্ট সুরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, ও বড্ড ছেলে মানুষই করে। চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে থাকবো। আরমান আর কথা বলতে পারে না কান্নার কারণে। একটা বাবা ঠিক কতটা কষ্ট করে তার বুকের ধনকে অন্যের হাতে দিয়ে দেয়, তা বাবারা ছাড়া এই পৃথিবীতে আর কেউ বোঝে না। হয়তো তাদের কলিজা ছিঁড়ে যায় এমন যন্ত্রণায়, হয়তোবা মনে হয় এই বুঝি দমটা বের হয়ে যাবে। প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যার চেয়ে কোনো অংশে কম না। সব বাবারা চায় আমার মেয়েটা সবচেয়ে ভালো থাকুক, স্বামীর সাথে খুব সুখে থাকুক। বাবারা তার মেয়েদের কলিজা ভাবে। মেয়ে একটু কষ্ট পেলে মনে হয় বাবাদের বুকে লাগে। বিয়ের পর ঠিক এমন মুহূর্ত বাবাদের কেমন লাগে তা হয়তো কেউ লিখে প্রকাশ করতে বা অন্যকে বলে বোঝাতে পারবে না। আরমান সাহেবের হয়তো এমন লাগছে এই মুহূর্তে। রানীর মা রাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বাবা, ও কিন্তু নিজের খেয়াল একদমই নিতে পারে না। আমাকেই খাইয়ে দিতে হয়, চুল মুছে দিতে হয়, ওর সব কিছু দেখে শুনে রাখতে হয়। তুমি একটু সামলে নিও, ওর একটু খেয়াল রেখো। সাবধানে যাও। কোনো চিন্তা করবেন না আপনারা, ও আল্লাহর রহমতে ভালো থাকবে। আসছি, দোয়া করবেন। রাজ বেরিয়ে আসে বাসা থেকে, গিয়ে দেখে রানী পিছনের সিটে বসে রাগে সাপের মতো ফুসফুস করছে। রাজ পিছনের জানালার সামনে গিয়ে বলে, এই যে ম্যাম, আপনি আমার ওয়াইফ, আমি আপনার ড্রাইভার না, সামনে আসুন। পারবো না। আপনার ইচ্ছে হলে সামনে বসে ড্রাইভ করুন, না হলে পিছনে ঠেলতে ঠেলতে আপনার বাসায় নিয়ে যান। হোয়াট? রাজ আর কিছু না বলে নিঃশব্দে দরজাটা খুলে রানীকে কোলে তুলে নেয়। রানী অবাক হয়ে বলে, আরে আরে করছেন কি? রাজ আশেপাশে লোকজনকে তোয়াক্কা না করে রানীকে কোলে নিয়ে সামনে তার সিটের পাশে বসায়। রানী ফ্যাল ফ্যাল করে রাজকে দেখছে। তখন রানী রাগের মাথায় অনেক কিছু বললেও এখন রানী কান্না করছে নাক টেনে টেনে। রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকাচ্ছে। রানী বাহিরের দিকে তাকিয়ে নাক টানছে আর কান্না করছে। রাজ দেখলেও কিছু বলছে না। এখন একটু কান্নার দরকার, তার মনটা ভালো হয়ে যাবে। রাজও আর চোখে রানীকে দেখছে। রানীর মনের পরিস্থিতিটা সে বুঝতে পারছে। নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় সব মেয়েদেরই এমন হয়। ড্রাইভ করতে করতে রাজ টিস্যু এগিয়ে দেয় রানীর দিকে। রাজ গাড়ি থামিয়ে কোনো কথা ছাড়াই আবার কোলে তুলে নেয় রানীকে। কান্নায় চোখ লাল হওয়ার রানী অবাক হয়ে রাজকে দেখছে। রাজ সুন্দর করে রানীকে কোলে নিয়ে তার বেডরুমে নিয়ে চলে যায়। বিছানায় বসিয়ে দিয়ে বলে, তুমি এখানেই থাকো, আমি আসছি। রাত চলে যায়। একটু পর এক কাপ কফি হাতে নিয়ে রুমে আসে। ধরো, আমার দিকে তাকিয়ে না থেকে এটা হাতে নাও। রানী কোনো কথা ছাড়াই রাজের থেকে কফির মগটা হাতে নেয়। রানী চুপ করে, রানীকে কোলে তুলে নেয়। কি হচ্ছে? একটু পর পর আমায় না বলে কোলে নিচ্ছেন কেন? তোমায় জিজ্ঞেস করতে হবে বুঝি? অবশ্যই করতে হবে। কখনোই নয়, একটু আগে থেকেই তুমি আমার হয়ে গেছো। তুমি সবটাই এখন আমি বা আমার। আর আমার জিনিসকে কি করব না করব সেটা কাউকে বলারও প্রয়োজন মনে করি না আমি। মাইন্ড। আজব। তাও ঠিক, কারণ তুমি আমার এখন অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক অংশ। পরন্ত গধূলি লগ্ন চলছে তখন। রাজ রানীকে কোলে তুলে নিয়ে বেলকনির দিকে চলে যায়। অপলক রানীকে দেখছে, যেন এটা কোনো হুড়কে কোলে তুলে নিয়ে রেখেছে সে। রাজ নেশা ভরা চোখ নিয়ে রানীকে দেখছে। রানীর এখন বেশ লজ্জা লাগছে। কফিটা খাও, মাথা ব্যথা একটু কমবে। কান্নার কারণে রানীর আসলে মাথা ব্যথা শুরু হয়েছে।
তাই কিছু না বলেই কফির কাপে চুমুক দেয়। এক হাতে তার কফি, অন্য হাতে রাজের কাঁধে আগলে রেখেছে। আর চোখে আবারও দেখছে। তুমি কি মানুষ নাকি দয়া মায়া নাই কোনো? আমি যে আছি তাও তোমাকে কোলে নিয়ে একটু বলতে ইচ্ছে করছে না আমায় আমি কফি খাবো কি না? আর চোখে আবার দেখছেও। রাজের এমন কথায় রানী লজ্জা পায়, ঠোঁট ফুলিয়ে বলে, এটা তো আপনি আমার জন্যই এনেছেন, আপনার জন্য তো আপনি আনেননি। আর এটার মাঝে আমি ঠোঁটও লাগিয়ে দিয়েছি। রাজ আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, তো কে বলেছে এটা না খাওয়ার কথা? আমি এটার কথা বলছি। দিবে নাকি না? এটা তা আমি অন্যটার কথা কি বললাম? আপনি কি রাক্ষস? হোয়াট? না আসলে মানে আপনি আমার খাওয়া। এটার হিসেব না হয় পরে নিলাম, আপাতত আমার মুখে কফি দাও, খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তোমার ওই ঠোঁট। কথাটা বলতে বলতে রাজ রানীর দিকে তাকায়। রানী ভ্রু কুচকে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ কথা পাল্টিয়ে বলে, না মানে আমার আমার খুব কফি কফি পাচ্ছে, তাড়াতাড়ি কফিটা আমার মুখে মানে ঠোঁটে ধরো। রাজ কথাটা বলে মুচকি হাসি দেয়। রানী আর কথা না বাড়িয়ে রাজের মুখের সামনে কফির মগ ধরে। রাজ চুমুক দিয়ে চোখ বন্ধ করে নেয়। তারপর মুখটা আরো রানীর দিকে এগিয়ে দিয়ে ফিসফিসানি কণ্ঠে বলে, এই কফিতে দুনিয়ার সেরা মিষ্টি রয়েছে, যা প্রেয়সী ঠোঁটের স্পর্শে সম্ভব হলো। রানী এই কথা শুনে একটা ঢোক গিলে খুব লজ্জায় মাথা নুয়ে নেয়। রাজের ঠোঁটে এক বাঁকা হাসির আভাস পাওয়া যায়। রানীকে এইভাবে কোলে নিয়ে রাজ প্রায় ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে আছে। রাজ একটু নড়ছেও না। কখনো রাজের দৃষ্টি ওই দূর আকাশে স্থির, কখনো রানীর নেশা ধরানো ঝাঁঝালো রূপের দিকে। আর বেচারি রানীর কোমরে ব্যথা করছে, মনে মনে বলছে, ওনার কোলে থেকে আমার কোমর ব্যথা করছে। ওনার কি হাত পা বা কোমর কোনোটাই ব্যথা করছে না? কি স্টিল বডি মাবুত! ডায়নাসোরের শক্তি রয়েছে এই হাতির মতো জিম বডিতে। রাজের মতো লোক রানীকে ৩-৪ ঘন্টা কোন সারা রাত কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বোধহয় হেলবে না, তার যে বডি। অপরদিকে তার কাছে রানী একটা পাটশোলা, ওজন বোধহয় ৪৬ কিংবা ৪৮ কেজি হবে। রাত যখন 10টা বাজে, রাজ তখন রানীকে নিয়ে ঘরে ঢুকে। চুপ করে বসে থাকবে, একটু নড়বে না, আসছি আমি। রাত চলে গেলে রানী বিছানায় নড়ে চড়ে কোমরে হাত দিয়ে বসে। একটু জোরে জোরেই বলল, বললেই হলো, নড়বে না তো একটুও? কেন গো, আমি কি তোমার মতো রোবট ম্যান নাকি? কোমরের নাট বল্টু নড়ে যাচ্ছে আর উনি আসছে নড়বে না নিয়ে। আল্লাহ মাবুদ, এই গ্যাংস্টারের সাথে থাকবো কি করে আমি? একে তো ভয়ে, তার উপর রাগ। রাজ ট্রে করে খাবার নিয়ে এলো। রানী বেশ অবাক হয়ে ভাবে, উনি কি সত্যি এলিয়েন? জাদু টাদু জানে নাকি? খাবার নিয়ে এলো কি করে? রানী কৌতূহল নিয়ে বলিয়ে বসলো, আপনি কি এলিয়েন বা ম্যাজিশিয়ান? হোয়াট? না মানে এই 5 মিনিটে যে খাবার নিয়ে এলেন। তোমার তো বোকার ডিম, সবাই কি বোকার রাজ্যে বাস করে? কি কি বললেন আপনি? আমি বোকার ডিম? তাহলে আপনি তো হাটির কথাটা বলতে গিয়েও রানী থেমে যায়। পরে যদি একা এই ঘরে পেয়ে কিছু করে বসে। খাবার বাইরে থেকে আনিয়েছি আরো আগেই। আমি রাজ চৌধুরী, নজরটা একটু আগে আগেই চলে যায় আমার, খুব ফাস্ট। রানীর মুখ ভেঙচিয়ে মনে মনে বলে, তা তো দেখাই আছে। এই কারণেই তো আমার সাথে অভিনয় করলেন, অন্য একজনকে ঠকালেন, আবার আমায় বিয়েও করে নিলেন। রানীকে রাজ নিজের হাতে খাইয়ে দিতে চাইলে রানী বলে, আমার হাত আছে, আমি খেতে পারি। চুপ পিচ্ছি, হা করো। আমি পিচ্ছি? হা করো, নইলে গালে একটা খাবে। রানী বড় সড়ো করে হা মেলে। রাজ মুচকি হেসে রানীকে খাইয়ে দিতে থাকে। রাজ নিজে খেয়ে আবার উপরে রানীর কাছে যায়। রানী তখন বসে বসে চেয়ারের উপর পা দোলাচ্ছিল, যার কারণে তার সাদা পাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজ ঘরে ঢুকে এমন দৃশ্য দেখে কাশতে শুরু করে। শুকনো ঢোক গিলে রানীর কাছে যায়। রানীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়। রানীর হাত নিজের হাতের মাঝে নিয়ে রানীর দিকে তাকিয়ে থাকে। রাজের এমন চাহনি দেখে রানী ঘন ঘন চোখের কাজল কালো পাপড়ি ফেলে। রাজ এটা দেখে একটু অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি হাসে, আবার রানীর দিকে তাকায়। ঠোঁট চেপে হেসে রানীকে কোলে তুলে নেয়। আবার কে কোলে? রাজ রানীকে নিয়ে বেলকনিতে চলে যায়, সেখানে গিয়ে তাকে নামায়। রানীর সামনে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। পকেট থেকে রিংয়ের বক্সটা বের করে রানীর সামনে দেয়। সেখানে থাকা চকচক করা ডায়মন্ডের রিংটা
রানীর বাঁ হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দেয়। সেই হাতে চুমু খায় রাজ, আর রানী অবাক চোখে রাজকে দেখতে থাকে। ভালোবাসি, প্রাণের টুকরোটাকে খুব বেশি ভালোবাসি। তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সবটাতে তুমি আছো। তুমি ছাড়া আমি আমার জীবনটা চিন্তা করতে পারি না। তুমি বিহীন আমি সত্যি বাঁচতে পারবো না। জীবনে যাই করো, আমাকে ছেড়ে কখনো যেও না। আমি মরেই যাব। তুমি ছেড়ে চলে গেলে এই দুনিয়াতে একটা নিঃশ্বাসও হয়তো নিতে পারবো না। আমায় প্লিজ তোমার বুকে ঠাঁই দিও। খুব ভালোবাসি তোমায়। আমি আমার জীবনের অংশ, তোমাকে ভালোবাসি। তোমায় খুব বেশি ভালোবাসি প্রিয়। রানী শুধু ফ্যাল করে রাজকে দেখছে। তার মনের মাঝে অনেক কথা জাগলেও কিছু বলতে পারছে না, যেন বোবা হয়ে গেছে। গলা দিয়ে আসছেও না কথা। রাজ বসা থেকে উঠে রানীর পেছনে পিঠের দিকে নিজের হাত নিয়ে রানীকে নিজের কাছে নিয়ে আসে, জাপটে জড়িয়ে নেয় নিজের বুকে। বাচ্চাদের মতো কান্না করতে থাকে। রানীকে নিজের বুকে আরো শক্ত করে ধরে কান্না করতে থাকে রাজ। রানী যেন দম বন্ধ হয়ে আসছে। রাজের কান্নাটাও তার সহ্য হচ্ছে না। মনের মণিকোঠায় বড্ড বাড়ি খাচ্ছে।